প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন, মেয়াদ ৬ মাস, সংস্কারের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হবে পদক্ষেপ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, এক যুগ পর ইসিতে জামায়াত, নির্বাচন কমিশনারদের সঙ্গে দলের নেতাদের আলোচনা। নিউজিল্যান্ডের কাছে 4 বছর থেকে ঘুরতেছি। ভূমিদস্যুর চেয়ে অনেক বড় দস্যু, তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না। পদে পদে ভোগান্তি, টাকা ছাড়া নড়ে না ফাইল, অনিয়মের আখড়া, ভূমি অফিস, দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় বেপরোয়া দুর্নীতির দুষ্ট চক্র। এবং ট্রাম্প পুতিন ফোনালাপে যুদ্ধের ইতি টানতে সম্মতি, জেলেনস্কির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে মোদি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ৬ সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যালোচনার জন্য এই কমিশন গঠন করা হয়েছে। কমিশনের বাকি সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, পুলিশ সংস্থার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক। আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে 6 মাস মেয়াদী এই কমিশন। নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের সার্বিক সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়। দীর্ঘ 1 যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 6 জন অংশ নিয়েছেন। কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাজির উদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও কমিশন সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন। ইসি কর্মকর্তা জানান, নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালের 2 ডিসেম্বর। সে সময় নিবন্ধন বাঁচাতে দলটি গঠনতন্ত্রে সংশোধন এনে জমা দিয়েছিল। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাব সেখানে। সমস্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনায় আমরা 23টা পয়েন্টে ওনাদেরকে লিখিত প্রপোজাল পেশ করেছি। তো সব তো আর এখানে আপনাদের সামনে ব্রিফ করার, মেজরের মধ্যে আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচন এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। এই জন্য আমরা এটা বলেছি যে সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে, আমরা হোল রাষ্ট্রের সংস্কার আমরা বলিনি। এখানে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে ইট উইল টেক টাইম, এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এটা দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। না, সে প্রসঙ্গ আমাদের আলোচনায় আসেনি। সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা আমাদের নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব।
শেষ করে তারপর জাতীয় নির্বাচন। এর আগে কি স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কমিশনের কোনো নির্দেশনা? কমিশনকে আমরা তো পরামর্শ দিয়েছি যে জনগণের আকাঙ্ক্ষা, কিন্তু জনগণ চায় যে স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আমরা সরাসরি ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সেখানে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য রাখছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হয় এই বৈঠক। উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গেছে। জুলাই অগাস্ট আন্দোলনের 848 জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তালিকা জমা দেওয়া হয়। 848 জন শহীদের মধ্যে 524 জন সরাসরি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাকি 324 জন সমর্থক বলে চিঠিতে জানানো হয়েছে। এছাড়া আন্দোলনে 5000-এর বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া 84টি মামলার নথিপত্র ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি দলটির। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে পাঠিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার স্থানীয় সময় রাত 11টায় তিনি সেখানে পৌঁছান। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি ডক্টর ইউনুসকে দুবাইয়ে স্বাগত জানান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত 1 দশক ধরে দুবাইয়ে হওয়া আন্তর্জাতিকভাবে সমাদৃত এই সম্মেলনের বিষয়ে অবহিত করেন। এ সময় উভয় নেতা দুদেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা বিনিময় সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। তা অনেকগুলো ইস্যু তো আছে তাদের সাথে, আমাদের সাথে তাদের বিজনেস, ট্রেড, এগুলো সম্পর্ক বাড়ছে। আর এট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে। তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। কমিউনিটির সাথে মিটিং তো আছেই। এবারের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের মূল অ্যাট্রাকশন হচ্ছেন প্রফেসর ইউনুস। উনি কথা বললেন। আর আপনি জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ভারতের প্রায় 1 যুগের বেশি সময় ধরে হচ্ছে, প্রতি বছরই হয় এবং এটা ইনক্রিজিংলি অনেক ওয়ার্ল্ডের টপ লিডারদেরকে অ্যাট্রাক্ট করছে। নিয়োগ পুনর্বহালের দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী জুম্মা সিদ্দিক জ্যাভলিন। সরাসরি যাব তার কাছে। জ্যাভলিন, গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আন্দোলন। আজকে আর একটি বৃহস্পতিবার, মোট 8ম দিন, টানা 8ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যেই নিয়োগ বাতিল হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষকদের, সেই 6531 জন শিক্ষক প্রাথমিক পদে সুপারিশপ্রাপ্ত, তারা আজকে সকাল 10টার পর থেকে এখানে জড়ো হতে শুরু করেছেন এবং আমরা দেখেছি এখানে আসলে আজকের যে আন্দোলনের গত কালকেও তারা মিরপুরে গিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন, সেখানকার মহাপরিচালক তাদের সঙ্গে কথা বলেছেন। এর পরেও কিন্তু তারা আসলে যেটি তাদের
তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে তারা বলছেন সেই আশ্বাসের আগেও দেওয়া হয়েছে মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের পক্ষ থেকে, তবে কাজের কাজ তারা আসলে দেখতে পাননি বা তাদের দাবি আদায় হওয়ার ব্যাপারে তারা এখনো রাজপথ ছাড়ছেন না। এবং আজকে তারা যেটি বলছেন আজকের মধ্যে নিয়োগের বিষয়ে নিষ্পত্তি নিয়েই তারা রাজপথ ছাড়বেন। এবং আমরা দেখছি সকাল থেকে এখানে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের যে সড়ক রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি করেছেন, রাস্তায় বসে গান তারা দিচ্ছেন। এখানে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখছি বেশ কিছু কাফনের কাপড় অর্থাৎ সাদা কাফনের কাপড় তারা গায়ে জড়িয়ে এবং হাতে বাংলাদেশের জাতীয় পতাকাকে নিয়ে তারা এখানে আন্দোলন করছেন এবং তাদের এক দফা যে দাবি যোগদান না নিয়ে তারা ফিরবেন না সেই কথাটি তারা জানাচ্ছেন। এর আগে 6 ফেব্রুয়ারি মূলত উচ্চ আদালতের যে রায় দেয়া হয় সেখানে একটি রিটের প্রেক্ষিতে সেই রিটের প্রেক্ষিতে রায়ে তাদের যেই নিয়োগপত্র দেওয়ার পরেও তাদের যোগদান কিন্তু হয়নি এবং সেটি তাদের নিয়োগটি বাতিলের রায় দিয়েছেন আদালত। এরপরে তারা আসলে আপিল করা হয়েছে, যেটি আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মন্ত্রণালয়ের নির্দেশে সেই আপিলের শুনানি সেটি আপিল শুনানি কিন্তু যে কোনো দিন হতে পারে, সেটি আজকেও হতে পারে তারা যেটি বলছেন। এবং এই শুনানিতে তারা আসলে চাচ্ছেন যে পূর্ববর্তী যে রায় সেটি বাতিল হবে এটি তারা প্রত্যাশা করছেন। তবে যদি সেটি না হয় সেক্ষেত্রে তারা আসলে কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং শাহবাগে এখনো পর্যন্ত এখানে তারা জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে আরও লোক সংখ্যা কিন্তু আমরা দেখছি বাড়ছে এবং আশেপাশে আমরা দেখছি পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবিলা করবার জন্য সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও তৎপর রয়েছেন। আমরা পেছনেই দেখেছি জল কামানো রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। শাহবাগ থেকে সহকর্মী জুম্মান সাদিক জাভেন। রাজধানীর গুলশানে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে, এই যে আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না, স্পেকুলেশনের মধ্যে আছে আর কি। এটাই ওদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে। প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এই যে জুলাই আগস্টের ঘটনায় প্রায় 1400 মানুষ নিহত হয়েছে এবং এই ঘটনায় এটাতে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যর ঘটনাটাই যে সত্য যে সমস্ত ঘটেছে সেগুলো উদ্ঘাটিত হয়েছে। প্রবলেমটা হচ্ছে কি আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতে চাইবো জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে এটা তার নির্দেশ হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশেই এই সমস্তগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন এবং তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সমস্ত, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। একটা বিষয় হচ্ছে আপনি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তারা একটা পরামর্শ দিতে, তারা বলেছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করতে বলছে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি, আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের সমস্ত নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। তো সেইভাবেই আমরা মনে করি, আমরা কথা বলে আসছি যে ইট ইজ নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড
যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড ইট। আমার পক্ষ না পক্ষ থাকা ইম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড ইট। আরেকটা জিনিস, গতকাল প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কি বিভৎস অবস্থা, এবং বিএনপিরই বেশি গুম হওয়া মানুষ এখানে নির্যাতিত। আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্নভাবে দেখি কারণ যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে। তারা বলছে এই ধরনের কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই গাছতে চলে এসছে। আপনার মানুষকে তুলে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে সেই জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দি করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা? এক একটা বাড়িতে এখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এইসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। যে আর কিছু আছে ওদের নির্বাচন চাওয়া তো প্রশ্নই উঠে না। নির্বাচন তো আমরা চাচ্ছি, সেটা চেয়েছি, ওরা চাইবে, জানতে চায় কবে হবে না হবে। জামাতের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে বৈঠক করেছে, সেখানে তারা আনুপাতিক ভোটের যে বিষয় এটি তারা, এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালো ভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা, এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজের ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, তো সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একটা ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এখন তো একটা ভোটার সিচুয়েশন চলছে। আরেকটা বিষয়, 15 ফেব্রুয়ারি আপনারা বসতে যাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আপনাকে আশা করেন সেটি সেটা আমি বলতে পারবো না, তবে আপনার ওনারা আমাদের সঙ্গে আলোচনার দিন যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা করার চেষ্টা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম গুলশানে। সময় সঙ্গে আরও থাকছে। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম ফুলের বাজার, সরবরাহ চাহিদা বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের, ক্রেতা শূন্য ঢাকার বাজার। ক্ষমতার অপব্যবহার ও মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে বেআইনিভাবে জমির দলিল তৈরি ও হস্তান্তরের অভিযোগ মিলেছে এক শ্রেণীর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। নির্ধারিত ফির 5 থেকে 7 গুণ বেশি টাকা নেওয়া হয় নামজারির জন্য। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে না আসা, অভিযোগ পেয়েও ভূমি বিরোধ নিষ্পত্তি না করা সহ মামলা চলমান থাকার পরও জমি হস্তান্তরের মতো ঘটনা ঘটেছে ভূমি অফিস ও সাব রেজিস্ট্রার কার্যালয়ে। বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থায় নিয়োজিত দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার নজির না থাকায় এমন উদাহরণ বেড়ে চলেছে। ভূমি ও সাব রেজিস্ট্রি অফিসের অরাজকতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। একটি জমির খারিজ বা নামজারির সরকারি ফি মাত্র 1170 টাকা। তবে ভূমি অফিসগুলোতে জমির ধরন অনুযায়ী দলিল প্রতি নেওয়া হয় 5000 থেকে 20000 টাকা পর্যন্ত। টাঙ্গাইল সদরে ভূমি অফিসের কর্মকর্তাদের কথোপকথনে মিলেছে এর প্রমাণ। 5500 টাকা পাঠাইতে বললেন। আচ্ছা, তো ফোন দিয়ে নেন,
ভাই আমি কিন্তু আপনার নামটাই ভুলে গেছি। এরপর মাসুদের সহ ভাই বলেন তো দেখি একটু কমায় টমায় নামজারিটা। কারোর সাথে কথা বলেন, এগুলা তো ভাই ফোনে কথা বলেও ঝামেলা। মনে করেন 2-4টার লেগে 2-4 লাখ খাবো। আমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 7-8 হাজার পাঠাই দেন। 26 জানুয়ারি 2025 রাজধানীর ডেমরার বাশিরপুল সাব রেজিস্ট্রার অফিসে বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাননি ভুক্তভোগীরা। 10টার দিকে আসছে, এখন বাজতেছে আমরা 5টা, এখনো ওয়েটিং এ আছে। টাকা ছাড়া কোনো ফাইল কোনো টেবিল থেকে যায় না। মিজানুর রহমানের অভিযোগ, আইন না মেনেই পৈতৃক সম্পত্তি অন্যদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন মোহাম্মদপুর ও ভেদরগঞ্জের সাব রেজিস্ট্রার। সাব রেজিস্ট্রার মোহাম্মদ শাহিন আলম ন্যাশনাল হাউজিং একটা প্রপার্টি বড় মানে ঘুষ গ্রহণ করে উনি বিনা পারমিশনে উনি দলিল করে দিয়েছেন। আরেকটা অভিযোগ হয়েছে, আমার একটা সম্পত্তি নামজারি করছি এবং খাজনা দিচ্ছি, ওই জমি ওইখানকার যে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আরিফুর রহমান তিনি বেআইনিভাবে অন্য কারোর কাছে এই জমিটা দলিল করে দিয়েছেন। অবৈধভাবে খাজনা নিয়ে ভূমি হস্তান্তরের অভিযোগ রয়েছে কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে। এই অভিযোগ গড়িয়েছে নিবন্ধন অধিদপ্তর পর্যন্ত। জমিটা নিয়ে মামলা চলতেছে, ভূমি অফিসে স্থগিত আদেশ দেওয়া আছে। তারপরও ভূমি অফিসের সাথে লিয়াজু করে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রেট করে দিয়ে আমাদেরকে আরও আর্থিক মানসিক সকল দিকে ক্ষতিগ্রস্ত করেছে। তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে রুম থেকে বেরিয়ে যান মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলম। পরে খাসকামরায় দেখা মিললেও ক্যামেরায় কথা বলেননি তিনি। শরীয়তপুরের ভেদরগঞ্জের তৎকালীন সাব রেজিস্ট্রার আরিফুর রহমানের বর্তমান কর্মস্থল চাঁদপুরের ফরিদগঞ্জ। অভিযোগের বিষয়ে তিনিও কথা বলেননি। আইনজীবীরা বলছেন, ভূমি রেজিস্ট্রেশন আইনে সাব রেজিস্ট্রারদের দায় মুক্তি দেয়ায় চাইলেও জবাবদিহিতা নিশ্চিত করা যায় না। সেকশন 86 এখানে আবার বলে দিয়েছে যে যদি সরল বা সহজ বিশ্বাসে যদি তিনি এই রেজিস্ট্রেশনটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে না। তো এই সেকশনটা তাদেরকে একটা দায় মুক্তি দিয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, যারা দুর্নীতি দূর করবেন তারাও কোনো না কোনোভাবে এই অন্যায়ের সুবিধাভোগী। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি সেটি একেবারে আপাতমস্তক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। যাদের উপরে অর্পিত দায়িত্ব এটা প্রতিরোধ করার, তারাই কিন্তু এর ফলে লাভবান সুবিধাভোগী অংশীদার, এবং যার ফলে এই ধরনের একটা বিচারহীনতা এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে মত টিআইবির। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ জমা প্রায় 400 কোটি টাকা পড়ে আছে রবি ও বাংলালিংকের কাছে। এই অর্থ বিটিআরসির নির্দেশনায় প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক উন্নয়নে খরচ করার কথা, অথচ গেল 4 বছরে তহবিল থেকে কোনো অর্থই ব্যয় করেনি রবি। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নির্দেশনা না পাওয়ার দাবি করেছে অপারেটরটি। শুভখারের রিপোর্ট। বর্তমানে 8.5 কোটি গ্রাহক নিয়ে টেলিকম খাতের প্রায় 46% শেয়ার গ্রামীণফোনের দখলে। 2024 সালে শীর্ষ অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে 3,631 কোটি টাকা। টেলিকম খাতে একক আধিপত্য কমাতে 2019 সালে গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার অপারেটর ঘোষণা করে বিটিআরসি। জিপি যাতে আর মার্কেট শেয়ার না বাড়াতে পারে সেজন্য আন্তঃসংযোগ ফি বৃদ্ধি সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। রবি, বাংলালিংক ও টেলিটক গ্রাহকরা একে অপরের সঙ্গে কথা বললে আন্তঃসংযোগ ফি বাবদ মিনিটে 10 পয়সা লেনদেন করে এই 3 অপারেটর, অথচ জিপি নম্বরে কথা বললে একই ফি বাবদ এই 3 অপারেটর থেকে গ্রামীণফোন পায় 7 পয়সা। বাকি 3 পয়সা আলাদা ব্যাংক হিসেবে জমা রাখে রবি ও বাংলালিংক। 2020 সালের জুলাই থেকে এ পর্যন্ত রবির তহবিলে 340 কোটি টাকা এবং বাংলালিংকের জমেছে প্রায় 260 কোটি টাকা। বাংলালিংক বলছে এরই মধ্যে 200 কোটি টাকা খরচ হয়েছে, তবে অর্থ ব্যবহারের নির্দেশনা পায়নি রবি। ইন্টারকানেকশন ফিস থেকে যে সেভিংসটা আমরা করেছি, এটা কিন্তু সেভিংস, এটা কিন্তু রেভিনিউ না। এটাকে রেভিনিউ দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু অনেকটা বাধ্য হয়ে আমরা আরেকটা ফান্ড থেকে টাকা ট্রান্সফার করে আরেকটা ফান্ডে আমরা রেখেছি ওই ডিরেক্টিভটা কমপ্লাই করার জন্য। যে কোনো জায়গায় খরচ করতে পারবো না, ওদের পারমিশন নিয়ে খরচ করতে হবে এবং কোন জায়গায় খরচ করতে হবে, এটা অ্যাকচুয়ালি হাস্যকর। বিটিআরসির চেয়ারম্যান বলছেন নির্দেশনা মেনে অর্থ খরচ করতে হবে অপারেটর দুটিকে। ওনাদের টাকাই ওনাদেরকেই দেওয়া হচ্ছে, কিন্তু যত্রতত্র খরচ না করে তাদেরই নেটওয়ার্ক উন্নয়নে যেন কোয়ালিটি অফ সার্ভিস, গ্রাহকের এক্সপিরিয়েন্স এটা যেন উন্নত হয়। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় 4 কোটি, আর 5.5 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে রবি।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি চলে যাব সেখানে। নারী রেহাই পায়নি, পুরুষ সদস্যরা তাকে নির্যাতন করেছে এবং ওই মা আজও ফিরে আসেনি। আমরা ধারণা করছি যে তাকে হয়তো হত্যা করে তার লাশ কোথাও ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটা কিন্তু আইডেন্টিফাই করেছে কোন জায়গায় কোন কর্নারে তাকে রাখা হয়েছিল, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে দেখিয়েছেন। 3টি ডিটেনশন সেন্টারে বন্দিরা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য 2জন বা 3জন করে বন্দিরা গিয়েছিলেন। তারা আইডেন্টিফাই করেছেন কোন জায়গায় তাকে বেঁধে রাখা হতো, কোন বাথরুমে তাকে নেওয়া হয়েছে, কি কি যন্ত্রের সাথে তাকে টর্চার করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। এই দুটো তথ্যের পাশাপাশি আমরা যেটা বলবো যে অনেক কর্নার থেকে নানান ধরনের আর্গুমেন্ট করার চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর বিচার কি তাদের নিজস্ব আইনে করা যায় কিনা। আপনাদেরকে সুস্পষ্টভাবেই বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সেটি সংবিধান দ্বারা সংরক্ষিত এবং প্রোটেক্টেড। এই আইনটি বাংলাদেশের সকল আইনের উপরে তার বিশেষ মর্যাদা আছে। এই আইনে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, এই সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায়। বাংলাদেশের সেনাবাহিনীর আইনে বিডিআর বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, কোনো আইনই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করলো আইসিসি। দুবাইয়ের একাডেমি মাঠে 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার বাণিজ্যের সংবাদ। রাজধানীর প্রধান পাইকারি বাজার শাহবাগেও বেড়েছে ফুলের চাহিদা ও বিক্রি। তবে বিক্রেতারা জানালেন এখন পর্যন্ত চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। রাতের শেষ প্রহরে ভোরের আলো ধরণীকে ছুঁয়ে যাওয়ার সময়ে জমজমাট হয়ে ওঠে পাইকারি এবং খুচরা ফুলের বাজার। রাজধানীর শাহবাগের এই পাইকারি ফুলের বাজারে ফুল কিনতে তাই দূর দূরান্ত থেকে এসেছেন বহু ক্রেতা বিক্রেতা। বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, চলছে অমর 21 বইমেলা। সব মিলিয়ে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিওলা সহ নানা ফুলের। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় লোকসানের দাবি করলেন পাইকারি বিক্রেতারা। এর ওপর শবে বরাত উপলক্ষেও কমেছে চাহিদা, জানালেন কেউ কেউ। গত বছর থেকে এবছরে বাজার অনেক খারাপ। আমি পরশুদিন গরু বিক্রি করছি 3 লাখ টাকা, এখন ফুল কিনে আনি ফুল বিক্রি করছি, আমার 3 লাখ টাকা রসে এলো। বাজার মন্দা, ফুল আমরা ফুলওয়ালা ফুল বিক্রি করতে পারছি না। দামও বেশি ছিল, গোলাপ ছিল এই বছর ছিল 4000 3000 টাকা বান্ডিল, আর এই বছর মনে করেন যে অনেক কম। কালারের দাম ছিল 1200 800 900, এবছর কালার 200 300 টাকা 400 টাকা এরকম। বিক্রেতারা আরও বলছেন সব মিলিয়ে উৎপাদন খরচ উঠিয়ে লাভ করা দুষ্কর হবে। তবে আসছে 21 ফেব্রুয়ারিতে দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব বলেও জানান তারা। ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন উপলক্ষে ফুলের বাজার জমজমাট হয়ে উঠলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা। গত বছর আমরা এসে একটা আড়ি বেচছিলাম আপনার 100 থেকে 150 টাকা, আর এবার তো একটা আড়ি বেচি 20 টাকা 30 টাকা করিয়া। পাইকারি বিক্রি করতেছি 5 টাকা 6 টাকা গোলাপ পার পিস। গত বছরে এই মাম ফুলটা কিনেছি 500 টাকা 600 টাকা, এখন কিনছি 300 টাকা। আর এই ফুলটা গতবার কিনেছি 60 টাকা 70 টাকা, এখন কিনতেছি আপনার মনে করেন 30 টাকা 32 টাকা এরকম আর কি। গেল বছরের তুলনায় ফুলের দাম কমলেও লাভবান হওয়ার আশা করছেন বিক্রেতারা। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকলে ফুলের বাজারও স্থিতিশীল থাকতো বলে মত পাইকারি ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিলামের ঘোষণায় অতিরিক্ত শুল্ক পরিশোধের পাশাপাশি জরিমানা দিয়ে মাত্র 1 সপ্তাহে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। এতে সরকার রাজস্ব পেয়েছে 10 কোটি টাকার বেশি। এছাড়া আরও 14টি গাড়ি ছাড় করানোর আবেদন জমা পড়েছে কাস্টমসের কাছে।
শেখর ত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমলতে। কয়েক বছর ধরে চট্টগ্রাম বন্দরের কাজ শেডে পড়ে থাকা এসব গাড়ির মধ্যে 100টিকে নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। কিন্তু নিলাম শুরুর ঠিক আগ মুহূর্তে অতিরিক্ত শুল্ক ও জরিমানা দিয়ে 36টি গাড়ি ছাড় করে নিয়েছেন আমদানিকারকরা। দ্রুত তারা ট্যাক্স পরিশোধ করে খালাস করে নিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট তার রাজস্ব এখান থেকে বেশি পাচ্ছে। আমরা নিলামের মাধ্যমে গেলে হয়তো দাম কিছু কম পেতে পারতাম, বাট যেহেতু রাজস্ব পরিশোধ করে তারা গাড়িগুলো খালাস নিয়ে যাচ্ছে, আমরা রাজস্বের দিক দিয়ে আমরা বেনিফিশিয়ারি হচ্ছি। বিদেশ থেকে আমদানি করা গাড়ি ছাড় না করে চট্টগ্রাম বন্দরের কাজশেডকে আমদানিকারক প্রতিষ্ঠান শোরুম হিসেবে ব্যবহার করেন বলে অভিযোগ দীর্ঘদিনের। এক্ষেত্রে আমদানিকারক সরাসরি গাড়ি ছাড় করালে বন্দর কর্তৃপক্ষ যে রাজস্ব আদায় করার সুযোগ পায়, নিলামের ক্ষেত্রে তা পায় না। তবে এবার বন্দর কর্তৃপক্ষের চাপের মুখে কাস্টম হাউস নিলাম প্রক্রিয়া শুরু করলে গাড়ি ছাড় করাতে তোড়জোড় শুরু করায় টনক নড়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর। প্রকৃত মালিক ডেলিভারি নেয় তখন সে আমাদেরকে স্টোর রেন্টটা দিয়ে যায়, কিন্তু যখন আরেকজন থার্ড পার্টি অকশন করে ডেলিভারি নিয়ে যায় তখন আসলে সে স্টোর রেন্ট দেয় না, সে কাস্টমসকে তার যে বিড ভ্যালু সেটা দেয়। টেন্ডার বা ই অকশন যেটা আমরা বলি, লাইভে চলে যাওয়া, সেখানে চলে গেলে তখন আর তার এটা নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন সে জরিমানা দিয়েও সেটা তার নেওয়ার সুযোগ থাকবে না। এই কারণে তখন যদি সর্বোচ্চ যে বিডার তার অনুকূলে গাড়ি বা পণ্য ছাড়করণ করতে হবে। ছাড় করা গাড়ির মধ্যে রয়েছে 16টি হাইব্রিড কার, 11টি মাইক্রোবাস, 8টি দামি জিপ এবং 1টি ডবল কেবিন পিকআপ। এতে রাজস্ব আদায় হয়েছে অন্তত 10 কোটি টাকা। এছাড়া কাস্টম হাউস 24 লাখ টাকা জরিমানা আদায় করে। এর বাইরে 13টি হেভাল ব্র্যান্ডের প্রাইভেট কার সহ মোট 14টি গাড়ি ছাড় করাতে কাস্টম হাউসের কাছে আবেদন জানিয়েছেন আমদানিকারক। অনেক বেশি পড়ে যাওয়ার কারণে ডিউটি এবং ইউরোপীয় ওখানে কিনা হিসেবে যখন যোগ করে তখন দেখি যে গাড়িটা বর্তমানে চালানোর উপযুক্ত হয় না, ওই দামে চালানো যায় না। সে যায় না বিদায় ওরা যা কিনছে সেটা লস করে অন্তত ডিউটি পেমেন্ট না করে গাড়িগুলো অকশনে দিয়ে দিচ্ছে। আমদানির 30 দিনের মধ্যে গাড়ি ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। নিলামের হাক ডাক শুনেই 1 সপ্তাহের মধ্যে ছাড় করে নেওয়া হয়েছে 36টি গাড়ি, আরও 14টি গাড়ি ছাড় হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ছাড় হচ্ছে না দ্বাদশ সংসদের পালিয়ে যাওয়া 41 জন সংসদ সদস্যের জন্য বিদেশ থেকে আমদানি করা এসব পাজেরো গাড়ি। আর তাই শেষ পর্যন্ত এইসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম বন্দরে কাজশেড থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ফোন আলাপ করেছেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এই আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধের আলোচনা শুরু করতে সৌদি আরবের 2 নেতার বৈঠক হতে পারে বলে জানা গেছে। এদিকে পুতিনের সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরই জেলেনস্কির সঙ্গেও ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারও যোগাযোগ শুরু হয়েছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 1.5 ঘন্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা। রুশ প্রেসিডেন্টের সাথে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে কাজ শুরু করেছেন। আর ট্রাম্প বলেন, 2 নেতার সাথেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। আমাদের একটা দারুণ ফোন আলাপ হয়েছে এবং সেটা 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আমার খুব একটা ভালো ফোন আলাপ হয়। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। বলেন, যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবেলা করা, তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা।
দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন তিনি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। 1 মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান মোদি। নতুন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর এটিই মোদির প্রথম যুক্তরাষ্ট্র সফরকালীন হোয়াইট হাউসের বিপরীতে অবস্থিত ব্লেয়ার হাউসে অবস্থান করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে ব্লেয়ার হাউসের বাইরে প্রবাসী ভারতীয়রা তাকে স্বাগত জানান। ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের এই যুক্তরাষ্ট্র সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় আগে স্থানীয় সরকার ভোট চায় জামায়াত। আগে স্থানীয় নির্বাচন যাওয়া মানে দেশকে আরো ভঙ্গুর করার পরিকল্পনা। মন্তব্য মির্জা ফখরুলের। আনুপাতিক ভোটের দাবি নাকচ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন। মেয়াদ 6 মাস। সংস্কারের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হবে পদক্ষেপ। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।